আচ্ছা, গাড়ির গিয়ার বক্স বা ধরুন ওই পুরনো দিনের ঘড়ি আমরা তো সবাই দেখেছি না, কেমন একদম নিখুঁতভাবে কাটা গিয়ারগুলো, মানে একে অপরের সাথে মিলেমিশে চলে। ঠিক তাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই রকম জটিল অথচ এত নির্ভুল যন্ত্রাংশগুলো এগুলো আসলে তৈরি হয় কিভাবে? আজকের আলোচনা কিন্তু এই নিয়েই। একদম ঠিক। দেখুন, অনেক পার্টস আছে যেগুলোকে ফাইনাল শেপ দেওয়ার জন্য মেশিনিংয়ের সাহায্য নিতেই হয়। আর গিয়ারের মতো এত জটিল আকারের জন্য তো এটা অপরিহার্য। হুম। আর গিয়ার তৈরির জন্য মেশিনিং তো খুবই খুব কমন একটা পদ্ধতি। আমরা আজ মেশিনিং ব্যবহার করে গিয়ার তৈরির দুটো প্রধান পদ্ধতি নিয়ে কথা বলবো। ও আচ্ছা, তার মানে আমরা আজ গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এই গুরুত্বপূর্ণ উৎপাদন প্রক্রিয়াগুলো আসলে কাজ করে কিভাবে, তাই তো? শুরু করা যাক তাহলে। নিশ্চয়। দেখুন, ফাইনাল শেপ বা আকারে আনার জন্য প্রায় তো মেশিনিং লাগে, এটা বললাম। তো গিয়ার তৈরির জন্য মূলত দুটো প্রধান মেশিনিং পদ্ধতি আছে। দুটো প্রধান পদ্ধতি? হ্যাঁ, একটা হলো ফর্ম কাটিং আর অন্যটা হলো গিয়ার জেনারেটিং। ফোম কাটিং নামটা শুনেই মনে হচ্ছে যেন এটা কোনো আকার বা ফর্মের সাথে সম্পর্কিত। ঠিক কেমন এই পদ্ধতিটা একটু বলবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। ফর্ম কাটিংয়ের মূল আইডিয়াটা হলো যে কাটিং টুলটা ব্যবহার করা হচ্ছে, তার আকারটা হবে গিয়ারের দুটো দাঁতের মাঝখানের যে ফাঁকা জায়গাটা ঠিক তার মতো। ও আচ্ছা। হ্যাঁ, কাটারটা মেটেরিয়ালের উপর দিয়ে ঘুরে ঘুরে ওই শেপের গর্ত বা দাঁতের ফাঁকটা তৈরি করে। আর প্রতিটা দাঁত কাটার পর গিয়ার ব্ল্যাঙ্কটাকে, মানে যে চাকতি থেকে গিয়ারটা তৈরি হচ্ছে, সেটাকে একটুখানি নিখুঁতভাবে ঘুরিয়ে নিতে হয় পরের দাঁতটা কাটার জন্য। মানে একটা দাঁত কাটা হলো, তারপর একটু ঘোরালো, আবার কাটলো, এইরকম। একদম। এই যে নিখুঁতভাবে ঘোরানোর ব্যাপারটা, এটাই কিন্তু ইন্ডেক্সিংয়ের মূল ধারণা। একটা বিশেষ মেকানিজম, যেমন ধরুন ডিভাইডিং হেড, ব্যবহার করে এই কাজটা করা হয়। ব্যাপারটা অনেকটা ওই কুকি কাটার দিয়ে বিস্কুট কাটার মতো শোনাচ্ছে না, যেখানে কাটারটার আকারটাই বিস্কুটের ফাইনাল শেপটা দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, তুলনাটা বেশ ভালো, কুকি কাটারের মতোই। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। কি রকম? প্রথমত, এটা তুলনামূলকভাবে একটু ধীর গতির প্রসেস, কারণ একটা একটা করে দাঁত কাটতে হয়, তারপর ইন্ডেক্স করতে হয়। সময় সাপেক্ষ। হ্যাঁ, আর দ্বিতীয়ত, কাটারের নির্দিষ্ট জ্যামিতির কারণে এটা দিয়ে মূলত সোজা দাঁতের স্পার গিয়ার বা একটু হেলানো দাঁতের হেলিক্যাল গিয়ার কাটাই সহজ। কিন্তু ধরুন বেভেল গিয়ার, যার দাঁতের আকার গোড়া থেকে আগার দিকে পাল্টায়, মানে টেপার্ড হয়, ওইগুলো এই পদ্ধতিতে বানানো বেশ কঠিন। তার মানে কম সংখ্যায় বা হয়তো প্রোটোটাইপ তৈরির জন্য এটা বেশি ব্যবহার হয়? একদম। কম উৎপাদনের জন্য এটা বেশ উপযুক্ত। তাহলে ফর্ম কাটিং পদ্ধতিতে কাটারের আকার কেমন হয়, আর এটা কোন ধরনের উৎপাদনের জন্য ভালো? হ্যাঁ, বুঝলাম। কাটারের আকারটা দাঁতের ফাঁকের মতো, আর এটা কম প্রোডাকশনের জন্য ভালো, বিশেষ করে স্পার বা হেলিক্যাল গিয়ারের ক্ষেত্রে। এবার তাহলে ওই দ্বিতীয় পদ্ধতিটা, গিয়ার জেনারেটিং, ওইটা নিয়ে একটু বলুন। টা হবে, এরা একে অপরের সাথে এমনভাবে একটা রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতিতে চলে, যেন মনে হবে দুটো গিয়ার একসাথে ঘুরছে বা ম্যাশিং করছে। মেশিন করছে, মানে দুটো গিয়ার যেমন একে অপরের সাথে জুড়ে ঘোরে সেই রকম। ঠিক তাই। এই আপেক্ষিক গতির ফলেই কাটারটা ধীরে ধীরে, কন্টিনিউয়াসলি, গিয়ারের দাঁতের সঠিক প্রোফাইল বা আকৃতিটা তৈরি করে ফেলে। এটা অনেকটা দুটো মেশিং গিয়ারের একে অপরকে কেটে আকার দেওয়ার মতো একটা ব্যাপার। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আর এই জেনারেটিং পদ্ধতির মধ্যেও আবার দুটো প্রধান প্রক্রিয়া আছে। ও, এর মধ্যেও আবার ভাগ আছে? হ্যাঁ, দুটো খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো গিয়ার শেপিং আর গিয়ার হবিং। তাহলে গিয়ার জেনারেটিং পদ্ধতির মূল নীতিটা কি? মানে কাটার আর ব্ল্যাঙ্কের আপেক্ষিক গতি, যা দুটো মেশিন গিয়ারের মতো কাজ করে, ঠিক। আচ্ছা, তাহলে আবার গিয়ার শেপিংটা নিয়ে বলুন। গিয়ার শেপিংয়ে কাটারটা দেখতে অনেকটা ছোট পিনিয়ন গিয়ারের মতো হতে পারে, অথবা কখনো কখনো একটা র্যাকের মতো হতে পারে। র্যাক মানে সোজা লম্বা একটা গিয়ারের মতো আর কি। আচ্ছা। এই কাটারটা গিয়ার ব্ল্যাঙ্কের ওপর একটা রেসিপ্রোকেটিং মোশনে চলে, মানে আগে পিছে নড়াচড়া করে আর একই সাথে ঘুরতে থাকে। এই মুভমেন্টের মাধ্যমে দাঁতগুলো কাটা হয়। আগে পিছে নড়াচড়া করে কাটে? হ্যাঁ, এটা বিশেষ করে ইন্টারনাল গিয়ার, মানে ভেতরের দিকে দাঁতওয়ালা গিয়ার, বা যেখানে খুব কম ক্লিয়ারেন্স থাকে, যেমন শোল্ডারের কাছাকাছি গিয়ার কাটার জন্য খুব উপযোগী। তাহলে গিয়ার শেপিংয়ে কাটার কিসের মতো দেখতে হতে পারে? পিনিয়ন বা র্যাকের মতো, বুঝলাম। আর গিয়ার হবিং, এটা তো খুব শোনা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
গিয়ার হবিং খুব গুরুত্বপূর্ণ আর বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। এখানে কাটারটাকে বলে হব। হব। হ্যাঁ, হব হব এটা দেখতে অনেকটা স্ক্রু বা ওয়ার্মের মতো, যার বাইরের গায়ে পরপর দাঁত কাটা থাকে। ও, স্ক্রুর মতো দেখতে। অনেকটা সেরকমই। কাটার সময় এই হবিং আর গিয়ার ব্ল্যাঙ্ক দুটোই একসাথে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, মানে একটানা ঘুরতে ঘুরতে কাটে, ঠিক যেন দুটো গিয়ার সত্যি সত্যিই মেশ করে ঘুরছে। শেপিংয়ের মতো আগে পিছে যাওয়ার ব্যাপার নেই এখানে। তার মানে এটা শেপিংয়ের চেয়েও দ্রুত, কারণ এটা তো কন্টিনিউয়াস প্রসেস বলছেন। একদম ঠিক। সাধারণত হবিং বেশ দ্রুত একটা পদ্ধতি আর খুব নির্ভুল গিয়ার তৈরি করতে পারে। বেশিরভাগ হাই কোয়ালিটি গিয়ার, যেমন ধরুন গাড়ির গিয়ার বক্সের প্রায় সব গিয়ারই কিন্তু এই হবিং পদ্ধতিতেই তৈরি করা হয়। তার মানে স্পিড আর অ্যাকুরেসি দুটোই বেশি। হ্যাঁ, এর কারণ হলো এর গতি আর একই সাথে উচ্চমানের সারফেস ফিনিশ দেওয়ার ক্ষমতা। তাহলে হবিং পদ্ধতিতে কাটা ও গিয়ার ব্ল্যাঙ্কের গতি কেমন থাকে? দুটোই একসাথে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, মেশিং গিয়ারের মতো। আচ্ছা, এই দুটো পদ্ধতিকে সহজে মনে রাখার জন্য কোনো তুলনা ব্যবহার করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন ফর্ম কাটিং, এটাকে আমরা তুলনা করতে পারি একজন ভাস্করের কাজের সাথে। ভাস্কর কিভাবে? যেমন একজন ভাস্কর ছেনি হাতুড়ি দিয়ে একটা পাথর বা কাঠ থেকে ধীরে ধীরে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে একটা মূর্তি বা নির্দিষ্ট আকার তৈরি করেন। হুম। এখানে কিন্তু ছেনির আকারটা ইম্পর্টেন্ট, মানে কাটারের আকার। হুম, ওটাই গর্তটা তৈরি করছে। ঠিক ঠিক। আর গিয়ার জেনারেটিং, বিশেষ করে হবিংকে কিসের সাথে তুলনা করা যায়? ওটাকে তুলনা করা যেতে পারে, ধরুন দুটো ঘোরানো পাথরের টুকরো বা দুটো কাঠের টুকরো যদি একে অপরের সাথে ক্রমাগত ঘষা খায়, তাহলে যেমন একটা নির্দিষ্ট আকার তৈরি হয় না? এখানে কিন্তু ওই আপেক্ষিক গতি আর তাদের কন্ট্যাক্টটাই আসল। দুটো জিনিস একসাথে চলে আকারটা জেনারেট করছে। বাহ, দারুণ তুলনা। এটা মনে রাখতে খুব সুবিধে হবে। তাহলে মনে রাখার জন্য একটা লাইন বানিয়ে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই রকম: ফর্ম কাটিং ইজ ইকুয়াল টু আকারের নকল, জেনারেটিং ইজ ইকুয়াল টু ঘূর্ণন ক্রিয়া। চমৎকার। ফর্ম কাটিং ইজ ইকুয়াল টু আকারের নকল, জেনারেটিং ইজ ইকুয়াল টু ঘূর্ণন ক্রিয়া। এটা একদম মনে থাকবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দুটো মূল জিনিস বুঝলাম: গিয়ার মেশিনিংয়ের দুটো প্রধান রাস্তা, ফর্ম কাটিং আর গিয়ার জেনারেটিং। একদম। ফর্ম কাটিংয়ে কাটারের শেপটাই আসল, একটু স্লো, বিশেষ কিছু গিয়ারের জন্য ভালো। আর জেনারেটিংয়ে কাটার আর ব্ল্যাঙ্কের একসাথে চলার ধরনটাই দাঁতের প্রোফাইল তৈরি করে। এর মধ্যে আছে গিয়ার শেপিং, যেখানে রেসিপ্রোকেটিং মোশন হয়। আর গিয়ার হবিং, যেটা কন্টিনিউয়াস মোশন, ফাস্ট আর খুব অ্যাকিউরেট। ঠিক। আচ্ছা, এই যে এত কিছু জানলাম, এটা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীর জন্য বা সাধারণভাবে যারা টেকনোলজিতে আগ্রহী, তাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, কারণটা খুব সহজ। আজকের দিনে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি তার প্রায় কোনোটাই কিন্তু নির্ভুল গিয়ার ছাড়া চলতে পারবে না। ভাবুন তো, একটা সাধারণ বাইক বা গাড়ি থেকে শুরু করে কারখানার বিশাল মেশিন বা ধরুন অত্যাধুনিক রোবট পর্যন্ত। সবখানেই গিয়ার লাগছে। একদম। এই যন্ত্রগুলো যেভাবে পাওয়ার আর মোশনকে এত নিখুঁতভাবে ট্রান্সমিট করে, তার মূলে কিন্তু আছে এই প্রিসাইসলি তৈরি করা গিয়ারগুলো। এই জ্ঞানটা তাই খুব ফান্ডামেন্টাল। আর ভবিষ্যতের দিকে তাকালে এর প্রাসঙ্গিকতা কেমন? দেখুন, অটোমেশন, ইলেকট্রিক ভেহিকলস, অ্যাডভান্সড রোবটিক্স, স্পেস টেকনোলজি, এই সব কিছুর বিকাশের জন্য কিন্তু আরও উন্নত, আরও হালকা, অথচ শক্তিশালী আর আরও নির্ভুল গিয়ার তৈরির প্রযুক্তি দরকার হবে। ম্যানুফ্যাকচারিংয়ের এই ফিল্ডটা কিন্তু থেমে নেই, এটা কন্টিনিউয়াসলি ইভলভ করছে। বুঝলাম। তাই এই মূল নীতিগুলো ভালোভাবে জানা আর নতুন কি আসছে সেদিকে খেয়াল রাখা, মানে শেখাটা চালিয়ে যাওয়া, এটা একজন ভবিষ্যৎ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের জন্য খুবই জরুরি। আজকের আলোচনাটা ভবিষ্যতে সেই সব উদ্ভাবনের পথে একটা ছোট্ট ধাপ বলা যেতে পারে। একদম। আর হয়তো ভাবনার খোরাকও এটা হতে পারে যে ভবিষ্যতে এই মেশিনিং পদ্ধতিগুলোর সাথে 3D প্রিন্টিং বা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ের মতো নতুন প্রযুক্তি মিলেমিশে গিয়ার তৈরিতে আর কি নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। এখানে শেষ করছি আজকের আলোচনা। আবার কথা হবে।